আপনি না থাকাকালীন সকল প্রজাদের দায়িত্ব ছিল আমার উপরে। সকলকে যাদের অন্ন ছিল না তাদেরকে অন্ন দিয়েছি, যাদের বস্ত্র ছিল না তাদেরকে বস্ত্র দিয়েছি। সকল প্রজা কুশলে মঙ্গলে রয়েছে আপনার এই চম্পানী নগরে। ধন্য হলাম আমি মাননীয় মন্ত্রী মহাশয়, আমি আপনার মুখ সুখবাণী শুনে ধন্য হয়েছি। এই তো চেয়েছিলাম আমি। আর এই রাজসভার মাঝে এই চম্পকনগর রাজ্যে পিতার পরে তো আপনি রয়েছেন, তাই আপনাকে পিতা বলেই মানি আমি। আমি জানি সদাগর মহাশয়। সেনাপতি মহারাজ, আজ বলো তুমি তোমার সেনাবাহিনীগণ সকলে কেমন রয়েছে এবং কি আপনি কি করে সব রাজসভা পরিচালনা করছিলেন? মহারাজ, আপনার বর্তমানে এই চম্পকনগরের রাজপ্রাসাদে সেনাবাহিনীদের নিয়ে আমি চম্পলারের প্রতিটি প্রান্তে প্রান্তে ঘুরে বেরিয়েছি। সকলকে আমি নিজের সন্তান সমতুল্য দেখেছি। অন্নহীনাকে অন্ন দান, বস্ত্রহীনাকে বস্ত্র দান করেছি। সকলকে আমি কুশলে রেখেছি এবং আমার সেনাবাহিনীও তারা কুশলে রয়েছে। অপূর্ব, অতি উত্তম। আমি এই কথাই শুনতে চেয়েছিলাম সেনাপতি। বাহ, অপূর্ব। কিন্তু 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 কি মহারাজ? দক্ষিণ বর্ণা বাড়িতে সব করে ফিরেছি আমার রাজপ্রাসাদে। আসামত্র মহারাজ সেনাকামাই বলে, প্রভু গো, লখাইকে জড়িয়ে ধরে কান্না করে ধাত্রীমা। অভিযোগ আসে মমকণ্ড করে। কেন কেন তো অভিযোগ সেনাপতি? কথাটা সত্যি বলেছেন আপনি মহারাজ। এই চম্পলা রাজপ্রাসাদে আনাচে কানাচে আমিও সেই কথাটা শুনেছি। এমনকি আমাদের দাসীরা সকলেই যেন এই কথা নিয়ে গুজব ছড়িয়েছে রাজপ্রাসাদে। ভাতৃমা নাকি লোখাইকে জড়িয়ে ধরে ক্রন্দন করে। সেনাপতি, হ্যাঁ মহারাজ, যদি তাই হয়ে থাকে আমি ন্যাড়াকে দিয়ে খবর পাঠাও। অতি শীঘ্র ভাতৃমাকে নিয়ে আসে রাজসভার মাঝে। ও সত্য করে আমার জানতে হবে কেন ভাতৃমা লোখাইকে দেখে কান্নায় ভেঙে পড়ে। পাঠিয়েছি মহারাজ, পাঠিয়েছি খবর আমি। এই মুহূর্তে এলো বুঝি ধাত্রীমা? ওই তো ধাত্রীমা চলে এসেছে মহারাজ। সত্য। রাজবাড়ির জয় হোক, মহারাজের জয় হোক। প্রণাম বাবু মশাই। আশীর্বাদ করি ধাত্রীমা। বাবু মশাই, ধাত্রীমা, আমি শুনেছি আগামী কাল এসেছেন। সত্য শুনেছেন আপনি। ভিখারিকে বস্ত্র দিয়েছেন, অন্ন দান করেছেন, প্রজাবাসীর সেবা করেছেন। আজ বুঝি আমার পাওনা আমি পাবো বুঝি? হ্যাঁ, পাওনা পাবেন আপনি ধাত্রীমা। এমন পাওনা দেবো আপনাকে আমি, আপনি জীবনে কল্পনাই করতে পারবেন না। আমি তাই চেয়েছিলাম। তবে বলেন ধাত্রীমা, আপনি তো জগতের মাতা, আমার মা, সকলের মা আপনি। তবে আমি একটি কথা বলেন ধাত্রীমা, আমার লখাইকে জড়িয়ে ধরে কেন কান্না করো তুমি? শিখি কেন কান্না করেন আপনি বলেন আমায়। লখাই বলেছে? হ্যাঁ। লখাইকে জড়িয়ে ধরে আমি কাঁদি বলে লখাই স্কুলে যাইনি? না, ইহা বলেছে আমায় ধাত্রীমা জোর ধরে কান্না করে বলে আমি অন্ন জল গ্রহণ করব না, সকল কিছু পরিত্যাগ করে দিয়ে লখাই আমার পড়ে রয়েছে কোণেতে। হ্যাঁ হ্যাঁ ধাত্রীমা, লখাই স্কুলে যাবে না, অন্ন জল গ্রহণ করবে না। বাবু মশাই বলেন কেন যে আমার নয়নে জল আসে এই কথা আমি বলতে পারবো না বাবু মশাই। বুঝেছি বুঝেছি ধাত্রীমা, আমি একটি ছোট জাত হয়ে আপনি আমার লখাইকে মায়ায় কান্নায় বন্দিত করে আমার এই রাজসভা আপনি নিজের মুঠে করতে চান। বাবু মশাই, আমি ছোট জাত, আমি ভিখারি। হ্যাঁ ভিখারি আপনি। নিচু কুলে জন্ম হয়েছে আমার, আমি ভিখারি ছোট জাত। কিন্তু গরিবেরা কখনো লোভ লালসা করে না। লালসা করে না, শুধুমাত্র সন্তানকে আগলে ধরতে পারে। ধাত্রীমা, আপনার ভিতরে লোভ লালসা জন্মগ্রহণ করেছে বলেই তো আমার লখাইকে মায়ায় কান্না মগ্ন করছেন আপনি। আমার জানা ছিল না ছোট লোকের বাচ্চার এত লোভ হয়। বাবু, ধাত্রীমা, আপনি তো সকলের মা,
মন্ত্রী মশাই, একটিবারে বলে দিন। বাবা মশাই কি বলে আমি নাকি ছোট জাত, আমি নাকি পথের ভিখারি, আমি ভিখারি ছোট জাত, কিন্তু আমার লোভ লালসা নেই। সেনাপতি, ধাত্রীমা, তুমি আমায় মা বলেছো, আমি কি অন্যায় করেছি? সামান্য কথা বলতে পারছি না বলে আমি কি অন্যায় করেছি? প্রহরী, দাঁড়াও ধাত্রীমা, এ সামান্য কোনো কথা নয়। সামান্য যদি কথাই হতো, নিত্যদিন লক্ষিন্দরকে জড়িয়ে ধরে ওই পথের মাঝারে কেন কন্দন করছেন? সেনাপতি, এই কথা যদি সামান্যই হয় তাহলে প্রকাশ করে খুলে বলুন, কেন বলতে পারছেন না কেন? না, বুঝেছি, আমি বলতে পারবো না বাবু মশাই। পারবে না? সেদিন যেদিন লাল করেছিলেন আপনি, আপনার বুঝি পাওনা কম হয়ে গেছিল? তো বলেন আমায়, পাওনা যদি কম হয়ে থাকেন রাজ্য অর্ধেক আমি আপনার প্রদান করে দেবো, কিন্তু বলতে হবে আপনাকে বাবু মশাই না, আমার পাওনা কমে যায়নি, শুধু পাওনা পেয়েছি আমি আখি ভরা জল, বুক ভরা বেদনা। ধাত্রীমা, সেনাপতি, আপনি সকলের মা, জগতের মা, সকলে আমায় আপনাকে মা মা বলে ডাক দেয়। হ্যাঁ হ্যাঁ, বলুন না কেন, কেন লক্ষিন্দরকে দেখলে আপনি কান্না করেন? সেনাপতি, কেন যে আমি লখাইকে দেখে আমার নয়নে জল আসে সে কথা আমি বলতে পারবো না। পারবেন না? মশাই, বুঝেছি। বাবু মশাই, বলে দিন। বাবু মশাই, আমার আমার কপালে জ্বর হয়েছে, আমি যাই। দাঁড়ান ধাত্রীমা, দাঁড়ান। বুঝেছি সেনাপতি মহারাজ, সোজা আঙুলে ঘৃণা উঠলে মহারাজ, আঙুলটা ব্যাকা করতে হয়। তাহলে আজ তুমি করো, কি করে ধাত্রীমার মুখ থেকে সত্য ঘটনাটা বের করা যায়। যথেষ্ট দিলাম আমি সেনাপতি মহাশয়। ধাত্রীমা, এখনো বুঝিয়ে বলছি, মা মা বলে বারবার করে বলছি, লক্ষিন্দরকে দেখে কেন তুমি জড়িয়ে ধরে পথের মাঝে কান্না করো? কি এমন রহস্য আছে বলো? সেনাপতি, হ্যাঁ, বারবার একই প্রশ্ন কেন? কেন? আমি কি অন্যায় করেছি? অন্যায় একটাই। তবে কি আমার অন্যায় হয়েছে আদর ঘরে আসা? না, নারী ছেদন করেছি বলে, আমি ছোট জাত বলে, ভিখারি বলে না, আমায় সবাই তোমরা জড়িয়ে সেসবের কোনো অন্যায় নয়। অন্যায় হয়েছে এটাই, যতক্ষণ না এই কথা রহস্য জানতে পারবে লোকাই, ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা জল গ্রহণ করবে না। বলে দিন। এই, এটা রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদ থেকে কেউ বেরিয়ে যেতে পারেনি, আজ আপনিও পারবেন না। যতক্ষণ না এই কথা রহস্য আমি জানতে পেরেছি ততক্ষণ পর্যন্ত আপনাকে ছেড়ে দেবো না। বলুন, বলুন, বলবেন না? বলবেন না? বলে দিন। এই, বলুন, বলুন, কেন লক্ষিন্দরকে দেখে কাঁদো? বলতে তোমায় হবেই, না, বলো। আমি বলতে পারবো না। না, বাঁচাও। বাঁচাবে তোমাকে। এই, বলবে না? বলো। বাবু মশাই, সেনাপতি, আমি বলতে পারবো না। বলতে পারবে না? এই, না, বলুন। বলে দিন ধাত্রীমা, একটিবার প্রকাশ করে বলুন। এখনো বুঝিয়ে বলছি, বলুন, নইলে এই চাবুক আমার ক্ষমা করবে না আপনাকে। বলুন। ও চা আমার কি অপরাধ তুমি বলিরা, চাইনি তবু কেন তুমি পাশে এলে? মিথ্যে অভিনয়ে স্বপ্ন সাজাই, কোন অপরাধে তুমি দিলে লাগা? ও চা
কি অপরাধ তুমি বলে দাও। বলবে বলে দিন যাত্রীমা, বলে দিন, একটিবার প্রকাশ করে বলুন কেন চাবি তারা সহ্য করছেন আপনি? একটিবার প্রকাশ করে বলে দিন। না, চাইলে তবু কেন তুমি পাশে এলে? মিথ্যে অভিনয়ে স্বপ্ন সাজায়। চাইলে তবু কেন তুমি পাশে এলে? মিথ্যে অভিনয়ে স্বপ্ন সাজাইলে। কোন অপরাধে দিলে আঘাত? ও আমার কি অপরাধ তুমি কেন এত চাবি তারা সহ্য করছেন আপনি? একটিবার প্রকাশ করে বলুন। বলবে না মহারাজ, বলবে না। একটিবার প্রকাশ করে বলুন। হ্যাঁ, অপমান সইব আগে তো ভাবিনি। আমি তো তোমার মন চাইতে আসিনি। অপমান সইব আমি তো ভাবিনি। আমি তো তোমার মন চাইতে আসিনি। চলো রাতে শুধু মরে, চলো রাতে শুধু মরে দিলে আঘাত। ও আমার কি অপরাধ তুমি বলে দাও। একটিবার বলে দিন, একটিবার বলে দিন। বলবো না আমার বলবে না। একটিবার বলে দিন প্রকাশ করে কেন আঘাত সহ্য করছেন আপনি? মহারাজ ক্ষতি তোমার হবে আমি তো ভাবি। সেই অপরাধ হবে আমি তো জানি। আমার জন্য সেনাপতি মহাশয়কে ভাব দিয়ে দিয়েছে। যে ক্ষতি তোমার হবে আগে তো ভাবি। আমি তো তোমার মন চাইতে আসি। চলো রাতে শুধু মরে, চলো রাতে শুধু মরে দিলে আঘাত। ও আমার কি অপরাধ তুমি বলে দাও। ও আমার কি অপরাধ তুমি বলে দাও। সেনাপতি না না, আমি বলছি তোমাকে বলতেই হলো। বলো একটিবার বলে দিন। কেন লক্ষ্মীন্দরকে দেখে কাঁদো? বলতেই তো তাই হবে। যতক্ষণ না বলবে ততক্ষণ পর্যন্ত আমার হাতে চাবে। গোপাল, গোপাল সেনাপতি, গোপাল কেন এসেছিস বাবা? আমার যে মন বলছিল মা যে তোমার কিছু হয়েছে। আরে মায়ের কিছু হলে সন্তান জানতে পারে। ওরে খোকা কেন এসেছিস? তুই পালিয়ে যা। এই!
পালিয়ে যাবে কোথায়? এটা হচ্ছে রাজবাড়ি, রাজকাছারি। যতক্ষণ না এই আসল রহস্য জানতে পেরেছি ততক্ষণ পর্যন্ত কেউ ছাড়া পাবে না। এ বুঝুন, আমার গোপালকে ছেড়ে দাও। এ তোমার সন্তান। আমার জানা নেই। এই গোপাল, বুঝিয়ে বল তোর মাকে, লক্ষিন্দরকে দেখে জড়িয়ে ধরে কেন তোর মা কাঁদে? যতক্ষণ না পর্যন্ত এই কথা তোর মা খুলে বলেছে ততক্ষণ পর্যন্ত তোর মায়ের কোনো ছাড়া নেই। এটা তোমার সন্তান, তাই না? আমি জানি তুমি বলবে না, তুমি বলবে না এই কথা। কি করে বলাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। যতক্ষণ না বলবে ততক্ষণ পর্যন্ত এই চাবুক তোমার গোপালের উপরে পড়বে। এই হারামজাদা, এই সরে যাও। ওঠ ওঠ, বল তোমার হারামজাদা। ছেড়ে দাও। যতক্ষণ না বলতে বলেছিস ততক্ষণ পর্যন্ত তোকে আমি চাবুক কাজ করব। বলবে বলবে বল। মা, বলে দাও মা, বলে দাও। গোপাল, ওরে আমার জন্যে চাবুকের আঘাত। গোপাল, কেন এসেছিস বাবা? কেন এসেছিস? ও মোর হাউসের বাংলা, ঢালুয়া খাপা আওলারে বাতাসি। ও মোর হাউসের বাংলা, ঢালুয়া খাপা আওলারে বাতাসি। ছেড়ে দাও। বলে দাও না, বলে দাও। কলিজা ফাটে মোর আউলে বাতাসি। মা, কলিজা ফাটে মোর আউলে বাতাসি। বন্ধু মিলা কেমনে থাকি, গোপালের ওর হাউসের বাংলা, ঢালুয়া খাপা আওলারে বাতাসি। বলবে না, বলবে না, বলবে না। কলিজা ফাটে মোর আউলে
বাতি মোরে আউলে বাতাসে গোপাল বিনা থাকি কেমনে বন্ধু বিনা থাকো বুঝেছি, যতক্ষণ পর্যন্ত তুমি বলবে না এই গোপন রহস্যের কথা আমি দেখতে চাই, কতক্ষণ পর্যন্ত সহ্য করতে পারো। নিজের সন্তানের উপরে এই চাবুক চলবে? হ্যাঁ, বলবে না? বলো না সেনাপতি। বলবে, যদি না বলো এই ছেলেকে আমি গলা টিপে। না সেনাপতি, ছেড়ে দাও, ছেড়ে দাও সেনাপতি, আমি সবে সইতে পারবো, সন্তানের আঘাত সইতে পারবো না। তাহলে বলো। তাই আজ বলি, আমার কিছু হলে আমার সন্তানের কপালের দায় কে নেবে? আমি নেব। আপনার সন্তান কপালের ভার আমি নেব। বলেন। তাহলে শোনো, একদিন মহারানীর আতুর ঘরে আমি ছিলাম, যেদিন লক্ষ্মীদের ভূমিষ্ঠে পড়ে আমি নারী ছাদর করেছিলাম সুতিকা গাড়ি। গোলক নারায়ণের আদেশে ব্যস্তে বেশি প্রবেশ করে আমাদের সুতিকা ঘরে। ব্যস্তে লিখেছি বাছার ললাটি। বাছার ললাটে লিখন লিখেছে? হ্যাঁ। কি লিখন লিখেছে? তার ছিল 100 বছর আয়ু, লিখেছে 22টি বছর। আর আর কি লিখেছে? বছরে হবে, 5ম বছর হবে, তা হবে লেখাপড়া। 8ম বছরে মামিকে হরণ করবে। মহারাজ, কি বলছেন আপনি? 8ম বছরে মামিকে হরণ করবে। 11 বছর 6 মাসে হবে তার বিবাহ। বিয়ের বাসর ঘরে, বিয়ের বাসর ঘরে। না, আমি আর বলতে পারবো না। যতক্ষণ না বলবে ততক্ষণ পর্যন্ত আমার হাতে থাকবে। বিয়ের বাসর ঘরে কি কি হবে? তারপর জল, জল। মাথা ঘুরে যাচ্ছে। জল। হ্যাঁ দেবো, জল দেবো তোমাকে। জল আগে বলো, তারপরে কি? বিয়ের বাসর ঘরে গোপাল, গোপালের একবারে মা বল না। মা, গোপাল, মা, বিয়ের বাসর ঘরে সর্বদংশনে কে আমায় ডাকছে? তারপর কি? সর্বদংশনে হবে লখাইয়ের মৃত্যু। লখাই মারা যাবে। ফাতিমা, সনিকা রানী পাগল হয়ে যাবে। চম্পকবাসী হাহাকার করবে। বিধবা সাজবে।